এদিকে আজ 21শে ফেব্রুয়ারি গভীর রাত থেকেই লক্ষ লক্ষ কর্মী রাজপথে। শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবের মুখে। ডক্টর ইউনূস সমন্বয়ক উপদেষ্টা তাদের প্রথম টার্গেট। ভয়াবহ তাণ্ডব করছে। কি করবেন এখন ডক্টর ইউনূস সমন্বয়ক উপদেষ্টারা? তারাও রাস্তা খুঁজতেছে। অসহযোগের এই প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। শাহবাগে সংঘর্ষ ছড়িয়ে পড়ে প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব, বাটা সিগন্যাল সহ নগরীর বিভিন্ন এলাকায়। লাঠি, ইটপাটকেল, দেশীয় অস্ত্র নিয়ে হামলা পাল্টা হামলা করে। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 2 জন নিহত। এই খেলাটা আরেকটু আগে শুরু করলে যৌথ বাহিনী, তাহলে দেশের জনগণ আরো বেশি যৌথ বাহিনীর উপরে তাদের ভালোবাসা প্রয়োগ করতেন এবং যৌথ বাহিনীর উপরে কনফিডেন্স, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যেত। আপনারা কোন আইনের বলে বা কোন হ্যাডামের জোরে আপনি বলেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব উনি আপনার 21শে প্রথম প্রহরে আপনার শ্রদ্ধা জানাতে যেতে পারবে না শহীদ মিনারে? আমরা আসলে কোন দেশে বসবাস করতেছি? স্বয়ং শেখ হাসিনা নিজে বলেছে আপনাদের সন্তানদেরকে আপনারা ঘরে নিয়ে যান, এখানে তৃতীয় পক্ষ এসে গোলাগুলি করতেছে। তারা এই সিদ্ধান্তে এসেছেন যে আওয়ামী লীগ মোটামুটি শেষ হয়ে গেছে এবং এই দলের ঘুরে দাঁড়াবার সম্ভাবনা অন্তত বেশ কিছু বছরের জন্য। আবার অনেকে বলেছেন যে তাদের নাকি সম্ভাবনা একদমই নেই। এর কারণ হিসেবে বেশ কিছু তাদের যে বিচার করা হবে সে কথা কিন্তু সে একবারও বলে নাই। অথচ রাত 12টার পর থেকে বিক্ষোভে অংশ নেয়। সকালের প্রথম প্রহর থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভাব স্পষ্ট হতে থাকে। রাস্তাঘাটে বিক্ষোভকারীদের অবস্থান, টায়ার চালানো, সড়ক অবরোধ এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। জুলুমবাজি বন্ধ, জঙ্গিবাজি বন্ধ, মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আগামীকাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিলেও কিছু এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী লীগের দাবি বর্তমান সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তার ক্ষমতা নিশ্চিত। এই যে আওয়ামী লীগের যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের রিহেবিলিটেশন বিভিন্নভাবে করার একটা প্রক্রিয়া হচ্ছে। কিভাবে তাদেরকে নির্বাচনে আনা যায়, তাদের ছাড়া নির্বাচন কি গ্রহণযোগ্য হবে কি হবে না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। তারা ক্ষমা চেয়ে আবার মেইনস্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। মঙ্গলবার ডিসি সম্মেলনে যোগ দিয়ে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এমন বক্তব্যে শুরু হয় আলোচনা সমালোচনা। রীতিমধ্যে আপনার ইন্ট্রো দেখে বুঝতে পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি যাচ্ছে খুব তাড়াতাড়ি নির্বাচন দেওয়া হোক বাংলাদেশের মধ্যে। আর বাংলাদেশে তাড়াতাড়ি যদি নির্বাচন হয় তাহলে তারা খুব তাড়াতাড়ি সংসদে চলে যেতে পারবে। কিন্তু তাদের দিনের দিন যত নির্বাচন পিছিয়ে যাচ্ছে অত কিন্তু তাদের সকল কুকর্ম ফাঁস হয়ে যাচ্ছে। আর এদিকে ছাত্র জনতা নতুন করে একটা দল গঠন করার চেষ্টা করতেছে এবং জামাতে ইসলাম তার দাওয়াতি কাজ চালা যাচ্ছে। বিএনপি ভাবতেছে যত নির্বাচন লেট হবে তত চাঁদাবাজি তাদের সামনে চলে আসবে। দর্শক, আজকের ভিডিওটি আপনারা ইন্ট্রোতে যে ভিডিওগুলো দেখানো হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সেটা আপনারা বুঝতে পেরেছেন। সরাসরি এখন প্রতিবেদনে চলে যাব, না টেনে সম্পূর্ণ ভিডিওতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন। বিশ্লেষণ ক্ষমতা খুব বেশি ভালো না, ঠিক আছে, বাট কিছু জিনিস আপনাদের সামনে আনতে চাই। আওয়ামী লীগ মাঠে নামবে এবং তাদেরকে মাঠে নামানো হবে। কেন জানেন? এই মুহূর্তে যে বিভাজন তৈরি হয়েছে, সেই বিভাজনে ক্ষমতায় টিকে থাকতে হলে, আগামী নির্বাচনে পাশ করতে হলে অনেক দল আছে বিএনপি ছাড়া যাদের আসলে পেশি শক্তি নাই। একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একজন চেয়ারম্যান প্রার্থী হইতে গেলে প্রত্যেকটা নির্বাচনী যে কেন্দ্র আছে সেখানে এজেন্ট দিতে হয়, ভোটটা ঠিকমতো করাইয়া ফলাফলটারে নিয়ে আসতে হয়। এখন এরকম সক্ষমতা কয়জনের আছে? বিএনপি ছাড়া এই মুহূর্তে নাই। এখন ছাত্ররা নতুন রাজনৈতিক দল করছে। গতকালকে উপদেষ্টা আসিফ মাহমুদ এক বক্তব্য দিয়ে আজকে আবার বদলাই ফেলছে যে তারা হুরাতে দিছিলাম, পুরোটা বলি নাই। কালকে বললো যারা আওয়ামী লীগের অন্যায় করে নাই, অপরাধ করে নাই, তারা নির্বাচনে আসতে পারবে। আজকে সে বলতেছে আমি আসলে পুরোটা খুইলা বলতে পারি নাই, মেইন কথা হচ্ছে আমি আওয়ামী লীগের নির্বাচনে চাই না, আওয়ামী লীগের নামও নিশ্চিহ্ন করে দিতে হবে। আচ্ছা, যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয় তাহলে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এদের কিন্তু ডাক পড়বে। লোকালি আওয়ামী লীগের সময় শুধুমাত্র নির্বাচন আসলে বিএনপি এবং জামাতের নেতাদের দাম বাড়তো, কর্মীদের দাম বাড়তো। আমি আমার লোকাল এরিয়াতে দেখছি যে আওয়ামী লীগের নেতার পাশে জামাতের নেতা বসে আছে। আওয়ামী লীগের নেতার সাথে বিএনপি নেতাকর্মীদের সখ্যতা ছিল। কেন? নির্বাচনকে কেন্দ্র করে, হোক সেটা মার্কার প্রার্থী অথবা বিদ্রোহী প্রার্থী। এখন জাতীয় নির্বাচন বলেন, স্থানীয় সরকার নির্বাচন বলেন, ছাত্ররা শতভাগ চাইছে তারা ক্ষমতায় যাবে। আসিফ যেমন এখন মন্ত্রী পর্যায়ে ঘুরতেছে, তার চিন্তা আমি আগামী তো মন্ত্রী হব। নাহিদ চিন্তা করতেছে মন্ত্রী হব। বিএনপি দেখতেছে আমরাও মন্ত্রী হব। জামাত বলতেছে এইবারই চান্স,
হেফাজত চরমনায় সবাই চান্স খুঁজতেছে। এখন এই চান্সের মধ্যে বাংলাদেশে সর্ববৃহৎ একটা শক্তি আওয়ামী লীগ। এই শক্তিটা এখন মাটির নিচে হান্দায় আছে, বাট তাদেরকে ডাকলে কিন্তু তারা বের হয়ে আসবে, কারণ লোকালি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপদে আছে। আবার বিএনপিও সবার সাথে গণহারে মিশামিশি করতেছে না। লোকালি সম্পর্ক ভালো আমাদের প্রত্যেক এলাকাতে, কিন্তু নির্বাচন ইস্যুতে এখন একদল আরেক দলকে ঘায়েল করার জন্য রাজনৈতিক মাঠে, অনলাইন মাঠে, রাজপথের মাঠে আপনি দেখবেন যে দরকার পড়বে। আবার এটা বিএনপি ডাক দিক, জামাতের তারা ডাক দিক, বৈষম্য বিরোধীরা ডাক দিক, যারাই ডাক দিক, ইতিমধ্যে কি অভিযোগ আছে না যে বৈষম্য বিরোধীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কমিটিগুলা করছে, এখানে ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটছে, জামাতের মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে, বিএনপির মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে, বাকি আছে কোথাও? বাকি নাই। নির্বাচনের সময় দরকার কি? ক্ষমতা। কে মার্কা পাইলো কে না পাইলো জরুরি না, এলাকাবাসীরা ডাক দিয়ে একটা টিম বানাই ফেলে। আর এখন যেই যুদ্ধ একটা ভাব তৈরি হচ্ছে, বিশেষ করে সরকারি দল আমরা যাদেরকে দেখছি বৈষম্য বিরোধী বা নতুন যে দলটা আসতেছে জাতীয় নাগরিক কমিটি, এই দলটার বিপরীতে যে দলগুলো দাঁড়াচ্ছে, মাঠে কিন্তু শক্তি লাগবে। সরকারের আইন শৃঙ্খলা বাহিনী দিয়া একযোগে জাতীয় নির্বাচন করে আনবে একটা লোকাল এরিয়াতে, এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকার জীবনও পারবে না, সম্ভব না। আপনি এখন আওয়ামী লীগের গণহারে জেলে পুরাচ্ছেন, মাঠে কিন্তু বিএনপি জামাত খুল্লা আছে। আর এখন যে মপ টপ করতেছে যাদেরকে দেখতেছেন, তারা কি আওয়ামী লীগ? নো। তো তাদের সামনে তো সেনাবাহিনী অসহায় আমরা দেখছি, 32-এ দেখি নাই? তো নির্বাচনের সময় সবাই তো চাবে ভাই, আর আমাদের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে ভাই, নিজের জীবন বাঁচানো ফরজ। এই অস্থিতিশীল পরিবেশ আওয়ামী লীগকে মাঠে নামার জন্য চান্স দিবে, দাম বাড়বে, ডাক পড়বে। আপনি দেখেন নির্বাচনটার সময় আপনার লোকাল এরিয়াতে আসলে কি ঘটবে আমি জানি না, কারণ ক্ষমতা বড় অদ্ভুত জিনিস। শেখ হাসিনা ক্ষমতার জন্য অনেক কিছু করছেন, এখনো ক্ষমতায় যাওয়ার জন্য আমরা অনেক কিছু দেখা শুরু হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আবারও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়েছে কিনা সেই প্রশ্ন আসছে সামনে। গতকাল দিবাগত রাতে এরকম একটা ঘটনা ঘটেছে, যেটাকে আমি অন্তত বিশ্বাস করি এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। তার মানে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ সরকার এখন বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে আইনশৃঙ্খলার উন্নতি করতে চাইছে কিনা সেই প্রশ্ন আমাদের সামনে হাজির হয়েছে। আমার এর আগে আর চোখে পড়েনি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, কিন্তু একটা তথ্য আপনাদেরকে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে দিয়েছিলাম, যখন যুবদলের একজন কর্মী যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন এবং আটক অবস্থায় নির্যাতনের মুখে হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনে মারা গিয়েছিলেন, তখন এই তথ্য আপনাদের জানিয়েছিলাম। ডয়চে ভেলে বাংলা একটা চমৎকার রিপোর্ট আমাদেরকে জানিয়েছিল, যেটা আসলে আইন ও সালিশ কেন্দ্রের রেফারেন্স দিয়ে, সেটা হচ্ছে 17 জন মানুষ হেফাজতে মৃত্যুবরণ করেছেন, কাস্টোডিয়াল ডেথ। কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমি মনে করতে পারি না গত 6 মাস বয়সী বা এই যে সরকারটা গেল 7 মাস হতে যাচ্ছে, যেটার সামনে 6.5 মাস হয়ে গেছে, সেই সরকারটার সময় কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। একটা জিনিস একটু শুরুতে বলে রাখা ভালো, আমি আগেও একদিন বলেছিলাম হেফাজতে যে মৃত্যু সেটা আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আসলে একই না। কেউ আমরা এটাকে একই করে ফেলার চেষ্টা করি, কেউ বলেন। দুটো ভিন্নতা হচ্ছে এই জায়গায়, যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় সেটা পরিকল্পিতভাবে কাউকে নেওয়া হয় এবং তাকে হত্যা করা হয়। আর কাস্টোডিয়াল ডেথ বা হেফাজতে মৃত্যু সেটা একজন মানুষকে গ্রেফতার করা হয়, তাকে নির্যাতন করা হয়, এবং অনেক সময় যেটা হয় এই নির্যাতনের মাত্রাটা লিমিটের মধ্যে থাকে না, মানে যতটুকু হলে মানুষ মারা যাবে না তার মধ্যে থাকে না, মানুষ মারা যায়। তাছাড়াও বিভিন্ন মানুষের সহ্য ক্ষমতা বিভিন্ন রকম, অনেক মানুষের বিভিন্ন রকম রোগ ব্যাধি থাকতে পারে, ফলে খুব তুলনামূলক কম নির্যাতনেও মানুষ মারা যেতে পারে। সো তার ইন্টেনশন মানুষকে মেরে ফেলার থাকে না যখন হেফাজতে মৃত্যু হয়, আর এটা ক্ষেত্রে ইন্টেনশন থাকে। যদি আমি বহুবার বলেছি, হেফাজতে কাউকে শারীরিক নির্যাতন দূরে থাকুক, বাংলাদেশের হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন অনুযায়ী 2013 কাউকে মানসিক নির্যাতনও সেই নির্যাতনের সঙ্গে নির্যাতন, এবং কাউকে সেটাও করা যাবে না, এটা চট থাপ্পড়ও ন্যূনতম দূরেই থাকুক, হুমকি দেওয়া যাবে না। যাই হোক, গতদিন যেটা হয়েছে সেটা হচ্ছে এরকম, মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানকালে কোট আনকোট গুলি বিনিময়ে নিহত 2, পুলিশ বলছে এটা তারা যে ন্যারেটিভ আমাদের সামনে আসে আমি পড়ি। মোহাম্মদপুর থানার পরিদর্শক হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, রাত 1টার দিকে যৌথ বাহিনী চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালাতে যায়। এ সময় যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন সন্ত্রাসীরা। যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়, এতে সন্ত্রাসী জুম্মন সহ 2 জন নিহত হন। এই ঘটনায় যৌথ বাহিনীর 2 সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করেছেন। হাফিজুর রহমান আরও বলেন, পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলি ভর্তি একটি পিস্তল, একটি চাপাতি উদ্ধার করে, লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তারা যান, পুলিশকে লক্ষ্য করে গুলি করে, যৌথ বাহিনীকে লক্ষ্য করে তারাও পাল্টা গুলি করেন এবং তাতে মারা যান। মানে আমরা শেখ হাসিনার সময়ে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের 2-3টা ভার্সন পেয়েছি। এটা একটা ভার্সন, তারা কেউ সন্ত্রাসীরা ওখানে অপরাধ সংগঠনের পরিকল্পনা করছে, জেনে অভিযানে যায়, তাদেরকে গুলি করে, তারপর তখন
পাল্টাগুলি হয়, মারা যায়। তার আগে আরেকটা গল্প ছিল এরকম, একজন সন্ত্রাসীকে ধরা হবে, তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায়, তখন সেই জায়গায় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে, র্যাবকে লক্ষ্য করে গুলি করে, তারাও পাল্টা গুলি করেন। এই গুলির মধ্যে যাকে নিয়ে যাওয়া হয়েছিল সে পালাতে যায় এবং পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়। সেই গল্পটার মধ্যে হাস্যকর অনেকগুলো এলিমেন্টস আছে। পরবর্তী গল্প যেটা আমরা আজ শুনলাম সেটা আমাদের সামনে এসে হাজির হয়েছে। সুতরাং যে কথাটা বলছিলাম, এটা একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আমরা এসব ফালতু গল্প আসলে বিশ্বাস করি না। এটা খুবই ফ্রাস্ট্রেটিং। ডক্টর ইউনূসের সরকারের সময় আমরা এই জিনিসটা দেখছি, এবং যৌথ বাহিনী যখন অভিযানে নেমেছে তখন এই আলাপটা আমি করেছি, টকশোতে বলেছি, কলামে লিখেছি, ভিডিওতে বলেছি। এই বিশেষ অভিযান বিষয়টাকেই সন্দেহের চোখে আমরা দেখি যখনই কোনো বিশেষ অভিযান হয়েছে। আমি একটা কলাম লিখেছি প্রথম আলোতে, সেখানে চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে বলে যখন সোশ্যাল ক্যাম্পেইন করে এরপর অভিযানে নামা হলো, তার রেজাল্ট হচ্ছে 6 মাসের মধ্যে 200 মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল। এর আগে বিএনপির সবাই 2001 অপারেশন ক্লিন হার্টে 35-40 জন মানুষ হার্ট অ্যাটাকে হেফাজতে মারা গিয়েছিল। এই বিশেষ অভিযানগুলো খুবই খারাপ জিনিস, এবং এই জিনিসটা প্রমাণ করে যে নিয়মতান্ত্রিক আইন শৃঙ্খলা রক্ষা হয়নি। তাই এখন সকল একটা বিশেষ অভিযান লাগছে। যাই হোক, বিশেষ অভিযান সরকার মনে করছে করুক, কিন্তু একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আসলে আমরা দেখতে প্রস্তুত নই, এবং যেটা ঘটেছে এটারও পদক্ষেপ নেওয়া উচিত। আর যদি পদক্ষেপ না নেওয়া হয় তাতে একটা জিনিস বোঝা যাবে, সেটা হচ্ছে এই সরকার এটাকে এন্ডোর্স করছে। সুতরাং এটার ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিয়েছে, যেমন এর আগে যুবদল নেতার ক্ষেত্রে যেহেতু প্রচুর সরগোল হয়েছিল, এর আগে আরও 16টা হয়েছে, সেটা নিয়ে কিছু হয়েছে বলে দেখিনি, কিন্তু যুবদল নেতা যেহেতু হেফাজতে মৃত্যু হয়েছে সেখানকার ব্যাপারে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আইএসপিআর আমাদেরকে জানিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কিভাবে তদন্ত হচ্ছে, ক্ষেত্রে ইনস্ট্যান্টলি ইমিডিয়েট কি স্টেপস নেওয়া হচ্ছে, সরকারকে এটা জানাতে হবে। না হয় আমরা এটা নিশ্চিত হয়ে যাব যে সরকারই কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং শুরু করেছে। এই বিভৎসতা বাংলাদেশে হতে পারে না। আজ না, যখন প্রচুর মানুষ, অনেকবার বলেছি, প্রচুর মানুষ হাততালি দেয়, মিষ্টি খায় সোকল ক্রস ফায়ার নিয়ে, তখন এর বিরুদ্ধে ব্লগে লিখেছি, গালি লিখেছি। আমি এটা কন্টিনিউ করে যাব। লাকিলি 1-1.5 দশক পরে এসে দেখছি মানুষ এখন অনেকেই এই জিনিসটা যে অসভ্য, এই জিনিসটা যে বর্বর, এই জিনিসটা যে একটা স্টেটকে স্টেট রাখে না, এটা বুঝে যায়। আমি খুব অবাক হই যে ডক্টর ইউনূসের সরকারও কি এটা বুঝবেন না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আদতে রাষ্ট্রের দুর্বলতা ইন্ডিকেট করে। একটা রাষ্ট্র তখন রাষ্ট্র হয়ে ওঠে যখন সে বিচার করতে পারে। একটা রাষ্ট্র তার একটা উইং দিয়ে অপরাধীকে ধরবে, সেটা শাসন বিভাগ, পুলিশ ধরে আনবে, এবং সে বিচার ব্যবস্থার হাতে সোপর্দ করবে, এবং সেই বিচার ব্যবস্থা তার বিচার করবে, তখন এটা রাষ্ট্র হয়ে ওঠে। তার কঠোর বিচার হোক, অপরাধ যদি এমন হয় তার মৃত্যুদণ্ড, যেহেতু আমাদের এখনো আছে, তার মৃত্যুদণ্ড হোক, কিন্তু ধরে খুন করে ফেলবে, এটা রাষ্ট্রের লক্ষণ না, এটা রাষ্ট্রের লক্ষণ না, এটা সন্ত্রাসীর লক্ষণ। সো যখন একটা রাষ্ট্র নিজে সন্ত্রাসী হয়ে ওঠে, সরকার নিজে সন্ত্রাসী হয়ে ওঠে, এটা অত্যন্ত নেগেটিভ রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের ইন্টিগ্রিটির জন্য, রাষ্ট্রের অস্তিত্বের জন্য। এই ব্যাপারটাই রাষ্ট্র বোঝে না, সরকার বোঝে না। বহুবার বলেছে, আবার একটু যোগ করতে চাই, রাষ্ট্রের সাথে প্রত্যেকটা নাগরিকের একটা চুক্তি আছে। একটা কোয়ার্সিভ ইনস্টিটিউটের অধীনে নাগরিক যায় তার কতগুলো চুক্তির ভিত্তিতে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ চুক্তি হচ্ছে সে ন্যায় বিচার পাবে। সে অপরাধ করলেও ন্যায় বিচার পাবে। এমনকি যে অপরাধের ভিডিও ফুটেজ আছে সেই অপরাধেরও সে ন্যায় বিচার পাবে। তাকে ধরে নিয়ে গিয়ে ঠান্ডা মাথায় খুন করা যাবে না। আমি অনেকবার একটা এক্সাম্পল দিয়েছি, আবারও দেই। বরগুনায় রিফাত নামে একজনকে খুন করেছিল কয়েকজন মিলে, সেটার ভিডিও পাওয়া যায়। নয়ন বন্ড নামে একজন মূলত এটা নেতৃত্ব দিয়েছে, এবং তার ওয়াইফ মিন্নি, রিফাতের ওয়াইফ। এসব নিয়ে আমরা অনেক গল্প দেখেছি। তো ভিডিও তো ছিল, নয়ন যে তাকে কোপাচ্ছে এবং সেই কোপানোতে যে মারা গেছে, ক্লিয়ার ভিডিও আমাদের সামনে আছে। কিন্তু নয়ন বন্ডকে পরদিন বা তার পরদিন বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। অবশ্য নয়ন সেরকম সামর্থ্যবান পরিবারের লোক ছিল না বলে তাকে হত্যা করা হয়েছে। ওই কোপাকুপিতে থাকা অন্যদের কিন্তু সেটা করা হয় না। যাই হোক, নয়নকেও এভাবে বিচার বহির্ভূতভাবে হত্যা করা যায় না। আমরা ভিডিও দেখার পরও তাকে আনতে হবে, বিচার হবে, সাক্ষ্য প্রমাণ হবে, সব কিছুর পর তার ফাঁসি হলে ফাঁসি হবে। এর বাইরে কোনো কিছু এই রাষ্ট্রে আর হতে পারে না। এই বিভৎসতা এই রাষ্ট্রে চলতে পারে না, কোনোভাবেই না। ডক্টর ইউনূসের সময় এরকম ঘটনা ঘটবে, 17টা কাস্টোডিয়াল ডেথের পর 2টো এক্সট্রা জুডিশিয়াল কিলিং, ইটস টু হাই, টু হাই। নিঃসন্দেহে এই মুহূর্তে বিএনপি দেশের সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দল, একথা যে কাউকে স্বীকার করতে হবে। কিন্তু এত বড় জনপ্রিয় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও, এত অসংখ্য নেতাকর্মী বেসড একটি পলিটিক্যাল পার্টি হওয়া সত্ত্বেও তারা দিগ্ভ্রান্ত এই মুহূর্তে, একথাও আমাদেরকে স্বীকার করতে হবে। বরাবরের মতোই বিএনপি সিদ্ধান্তহীনতার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। কেন, কিভাবে, আমরা সেটি বলছি। আর দিগ্ভ্রান্ত শব্দটা যেহেতু উচ্চারণ করেছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ে কথা বলতে চাইছি। বিএনপি যে দিগ্ভ্রান্ত, বিএনপির এত অসংখ্য নেতাকর্মী থাকা সত্ত্বেও বিএনপি কেন নির্বাচনটি আদায় করতে পারছে না, তা কয়েকজনের বক্তব্য আমরা যদি ধরে ধরে
উল্লেখ করি ছোট পরিসরে, নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা ভাবছে সরকারের পক্ষ থেকে অনেকে। সরকারের উপদেষ্টারা সরাসরি বলছেন যে নিষিদ্ধ করা হবে, আবার কেউ কেউ বলছেন যে না, নিষিদ্ধ নয়, নির্মূল করতে হবে। কে বলেছেন? সরকারের স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন বলছেন যে আওয়ামী লীগকে নির্মূল করতে হবে, তখন আবার তিনি 2 দিন আগে কি বললেন? তিনি বলছেন যে ফ্যাসিস্টদের লোকেরা, আওয়ামী লীগের লোকেরা যদি কেউ মাফ চেয়ে, ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে। বিষয়টা খুবই সিগনিফিকেন্ট, এবং আমরা তো জানি যে আওয়ামী লীগকে ভাগ করার চেষ্টা চলছে। একটা খণ্ড, 2টা খণ্ড নয়, আরো বহু খণ্ডে বিভক্ত করার চেষ্টা চলছে। একটা গ্রুপ হবে যারা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ করতে চায়, তারা দৌড়ানির উপর থাকবে। আর একটা গ্রুপ আছে যারা মাফ চেয়ে প্রকাশ্যে আসতে চায়, রাজনীতি করতে চায়, আওয়ামী লীগের রাজনীতি করতে চায়, হয়তো তৃণমূল, ওই তৃণসেবা ইত্যাদি ইত্যাদি নামে আওয়ামী লীগ নতুন করে আসবে, সেই একটা গ্রুপ। আবার একটা গ্রুপ আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন যে কিংস পার্টিগুলো আসবে, তাদের ভিতরে বিলীন হয়ে যাবে। আবার স্বতন্ত্র ডামি ইত্যাদি ইত্যাদি নানান নাম নিয়ে তারা প্রকাশ্যে রাজনীতি করবে। যাই হোক, চলছে তো, এটি স্পষ্ট হয়ে উঠেছে যে আওয়ামী লীগকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে, মূলত 2 ভাগ। এখন এই যখন মন্তব্য করলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বললেন মঙ্গলবার? তিনি বলছেন যে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা যে মন্তব্য করেছেন, তার থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে তারা এখন নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়। দর্শক, প্রতিবেদনটি দেখার পর আপনাদের যে মন্তব্য রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট জানাতে। এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে অবস্থা চলতেছে এবং যে সিচুয়েশন চলছে, আপনি কোন দলকে সাপোর্ট করবেন সেটা আমাদের কমেন্ট জানাতে। আজকে এই পর্যন্তই। ছোট করে রিকোয়েস্ট, এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন, ভিডিওতে লাইক এবং আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।